ভারতে পালিয়ে আছে হাজার হাজার আওয়ামী লীগ নেতা এবং কিভাবে কাটছে এদের সময় এ নিয়ে একটা সংবাদ করেছে ভারতীয় মিডিয়া দ্য প্রিন্ট এবং সেই দ্য প্রিন্ট থেকে বাংলায় অনুবাদ করেছে মানব জমিন। সেখানে লিখেছে যে টাক মাথায় চুল লাগানো আর জিমে সময় কাটছে পলাতক আওয়ামী লীগ নেতাদের। এখানে লিখেছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের 1 বছর দিশেহারা আওয়ামী লীগ ও দলটি নেতাকর্মীরা গ্রেপ্তার এড়াতে অনেকে দেশ ছেড়ে পাড়ি জমিয়েছেন ভারতে। তারা সেখানে বাসা ভাড়া করে থাকছেন, কেউ কেউ আশ্রয় নিয়েছেন বন্ধু বা স্বজনদের বাসায়। সাধারণ মানুষের নজর এড়াতে তারা খুব একটা বাইরে বের হচ্ছেন না, তবে জিমে যাচ্ছেন, স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন, রাঁধুনি না আসলে নিজেরাই রান্না করে খাচ্ছেন। এমন সব তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট। সাবেক এক এমপি 2024 সালের ডিসেম্বর থেকে নিউ টাউনের একটি 2 বেডরুমের অ্যাপার্টমেন্টে একা থাকছেন। তার এই অবসর সময়টাকে টাক মাথায় চুল পুঁতিয়ে স্থাপন করে কাজে লাগাচ্ছেন। ওই এমপি বলেন, ঢাকা থেকে পালিয়ে আসার পর আমার চুল পড়া শুরু হয়। আমার স্ত্রী আমাকে বেশ কয়েক বছর ধরে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে বলেছিলেন, কিন্তু একজন প্রথমবারের এমপি হিসাবে আমি আমার নির্বাচনী এলাকায় এতটাই ব্যস্ত ছিলাম যে ঢাকায় এর জন্য সময় বের করতে পারতাম না। তিনি 2025 সালে জানুয়ারিতে দিল্লি যান এবং দক্ষিণ দিল্লির একটি হেয়ার ট্রান্সপ্লান্ট সেন্টার থেকে একটি নতুন লুক নিয়েছেন। দেখতে অনেক জোয়ান লাগে এখন। এই কঠিন সময়ে নতুন চুল পাওয়াটাকে ভালো লাগার মতো একটি বিষয় বলে দ্য প্রিন্টকে জানানো এভাবেই লীগের অনেক নেতা যাদের মাথায় চুল নাই বা যাদের চুল একটু পাতলা হয়ে গিয়েছে, সবাই কলকাতায় বা দিল্লিতে এরকম হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়ে নিচ্ছেন। এতে দেখতেও বয়স কম লাগবে, আকর্ষণীয় লুক হবে এবং নেত্রীকে দেশে ফিরিয়ে আনা সহজ হবে। খবরে বলা হয়, পতিত সরকারের এসব নেতাদের বেশিরভাগই পশ্চিমবঙ্গে ঘাঁটি গেড়ে বসেছেন। অন্তর্বর্তীকালীন সরকারকে হটিয়ে হাসিনাকে ফিরিয়ে আনার ফন্দি ফিকিরও করছেন তারা। সম্প্রতি দ্য প্রিন্টের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব কথা। পতিত সরকারের বেশ কয়েকজন সাবেক মন্ত্রী এমপির সঙ্গে কথা বলেছে ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্ট। এর মধ্যে রয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ আরাফাত। পলাতক ওই নেতা বলেন যে লক্ষ্য এখন একটাই, বাংলাদেশকে পুনরায় পূর্বের অবস্থানে ফিরিয়ে আনা, মানে একদলীয় শাসন আর কি। শেখ হাসিনা যা বলবে তাই হবে, গুম খুন লুট এগুলো। পতিত সরকারের এই নেতা বলেন যে আমার এখন ঘুমানোর সময় নেই, মাঝে মাঝে আমি সূর্যোদয় এবং সূর্যাস্ত নিয়ে দ্বিধায় পড়ে যাই। প্রতিদিন আমার শুধু কাজ আর কাজ এবং কাজের মধ্যেই কেটে যাচ্ছে। গত বছর ছাত্রনেতাধীন এক গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। সেই সময় যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের 1300 জনেরও বেশি মানুষকে হত্যার জন্য শেখ হাসিনা দায়ী এবং এই হত্যার দায় অস্বীকার করে দলটি নিজেদেরকে পুনর্গঠিত করতে কলকাতায় প্রতিনিয়ত মিলিত হচ্ছেন এবং রাজনৈতিক চাল চেলেই যাচ্ছেন। বাংলাদেশ থেকে শুধু আওয়ামীপন্থী রাজনীতিবিদরাই পালিয়ে যাননি, তাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক, সুশীল সমাজ, অ্যাক্টিভিস্ট, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ বহু কূটনীতিকও দেশ ছেড়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন যে এই পলাতকের সংখ্যা 2000-এরও বেশি। এদের বেশিরভাগই ভারতে আশ্রয় নিয়েছেন, আর ভারতে যাওয়াদের মধ্যে বেশিরভাগই রয়েছেন কলকাতার নিউ টাউনে। সেখানে প্রশস্ত রাস্তা, সাশ্রয়ী মূল্যে অ্যাপার্টমেন্ট ভাড়া, উন্নত শপিং মল, ফিটনেস সেন্টার এবং নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই এয়ারপোর্ট কাছাকাছি হওয়ায় নিউ টাউন তাদের জন্য একটি আদর্শ আবাসস্থল হয়ে উঠেছে। ভারতে পালিয়ে তারা আদর্শ মানুষের জীবনযাপন করতেছেন। আগে ছিল চোর, এখন ভারতে গিয়ে আদর্শ মানুষ হয়ে গেছে। সকালে উঠে নিয়মিত হাঁটাচলা করতেছেন, আর হাসিনাকে দেশে ফেরানোর আশায় দেশে বিদেশে নিয়মিত অনলাইনে মিটিং করে বেড়াচ্ছেন। বলা চলে পুরো রুটিন ওয়ার্কের মধ্যেই তারা সময় পার করতেছেন। তাদের মধ্যে বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও রয়েছেন। আগস্টের পর গত অক্টোবরে নিউ টাউনে প্রথম নিজেকে প্রকাশ করেন পলাতক এই নেতা। এখানে আরাম করতে আসেনি, মানে এটা বলেন কামাল। 2024 সালে 2 অক্টোবর খবর আসে যে কলকাতার নিক্কো পার্কে দেখা গেছে বাংলাদেশ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে। মুহূর্তের মধ্যে সারা বাংলাদেশে দাবানলের মতো এই সংবাদ ছড়িয়ে পড়ে, কেননা কেউই তাকে দেশ ছাড়তে দেখেনি। বিপাকে পড়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। তারা জনতাকে বোঝাতে হিমশিম খাচ্ছিল যে কি হয়েছে। সবার একটাই প্রশ্ন যে কিভাবে ঢাকা থেকে পালিয়ে কলকাতায় আসলেন এই কামাল। 2024 সালে জুলাই এবং আগস্টে অনুষ্ঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়কার হত্যা সম্পর্কিত বেশ কয়েকটি মামলায় এই কামালের নাম উঠে আসে এবং শেখ হাসিনা
ভারতে পালিয়ে যাওয়ার পর যে কয়জন মন্ত্রী ও এমপির খোঁজ পাওয়া যাচ্ছিল না, তাদের মধ্যে এই কামালও একজন ছিলেন। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শাহ আলম স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন যে, আমরা বিষয়টি খতিয়ে দেখছি, যদি কামাল ইমিগ্রেশন পার হয়ে আসতেন তাহলে তো আমাদের কাছে প্রমাণ থাকতো, তাই না? কিন্তু আওয়ামী লীগের যেসব মন্ত্রী এমপিরা দেশ থেকে পালিয়ে গেছেন সে বিষয়ে আমাদের কাছে কোনো প্রমাণ নেই। কেউ কেউ দেশে আছেন এবং অনেককে পুলিশ গ্রেপ্তার করেছে, বাট অনেকেই আবার অবৈধভাবে বর্ডার পাড়ি দিয়ে ভারতে পালিয়ে গেছেন। তো নিউটন অবস্থানরত আওয়ামী লীগের সাবেক এক এমপি দ্য প্রিন্টকে বলেন যে তিনি কামালের সঙ্গে নিয়মিত দেখা করেন। তার মতে বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এখন এই এলাকায় একটি প্রশস্ত অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন, যেখানে তিনি তার দলীয় সহকর্মী এবং এখানকার নিউ টাউনের প্রতিবেশীদের নিয়মিত আপ্যায়ন করেন ও প্রতিবেশীদের আপ্যায়ন করেন। কামাল তার স্ত্রী ও মেয়েকে নিয়ে কলকাতায় থাকেন এবং প্রতি সপ্তাহে দিল্লিতে দলীয় বৈঠক এবং ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে যান। ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, ভারত এখন পর্যন্ত মনে মনে আশায় আছে যে হাসিনাকে আবার বাংলাদেশে ফেরত পাঠাবে। গত বছরের সেপ্টেম্বরে তার ছেলে সাফি মুদাসসির খান জ্যোতিকে ঢাকা গ্রেপ্তার করা হয়। সাবেক ওই এমপির মতে নেতাকর্মী এবং দলের সদস্যদের মনোবল ধরে রাখার দায়িত্ব পেয়েছেন কামাল। তিনি বলেন যে, আমরা এখানে আরাম করতেও আসিনি বা অনির্দিষ্টকালের জন্য আসিনি, আমরা এখানে এসেছি বেঁচে থাকতে এবং ভবিষ্যতে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে। দলীয় নেতাকর্মীদের প্রতিনিয়ত এই বার্তাই পৌঁছে দিচ্ছেন কামাল। পরিচয় প্রকাশ না করার সত্ত্বে বাজারের সাবেক এক আওয়ামী লীগ নেতা এবং সাবেক এমপি বলেন যে তাদের জীবন এখন একটি ছন্দে বাধা পড়েছে। বলেন যে, প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠি এবং আমার 3 বেডরুমের অ্যাপার্টমেন্টে ফজরের নামাজ পড়ি, যেখানে আমি এবং আরেকজন আওয়ামী লীগের সাবেক এমপি থাকি। আমরা দুজনেই তারপর জিমে যাই, আমি ভারোত্তোলন করি, আর আমার ফ্ল্যাটমেট পিলাটেস ক্লাসে ভর্তি হয়েছেন। পিলাটেস কি জানি না, কেউ জানলে কমেন্টে জানাবেন। 1500 বর্গ ফুটের অ্যাপার্টমেন্টটির ভাড়া প্রতি মাসে 30,000 টাকা, যা ওই সাবেক এমপির কাছে খুব বেশি মনে হয় না। তবে তাদের একটি ছোট্ট সমস্যা হলো যে রাঁধুনি রান্না না করেই মাঝে মধ্যে ছুটি কাটান, মানে বুয়া আসে না আর কি। ওই এমপি বলেন যে, আমি তো রান্না করতে অভ্যস্ত নই আর আমার ফ্ল্যাটমেটও না, কিন্তু যেদিন আমাদের রান্না করতে বাধ্য হতে হয় সেদিন আমি ভিডিও কলে ঢাকা স্ত্রীর সঙ্গে যোগাযোগ করি, তখন স্ত্রী বলে দেয় কিভাবে রান্না করতে হবে, আমি রান্না সম্পন্ন করি। এটা আমার জন্য নতুন। কে জানে, হয়তো বাংলাদেশে ফিরে যাওয়ার পর আমি একজন রাঁধুনি হিসাবে নতুন পেশা শুরু করব। তোমাদেরকেও ভালো রাঁধুনিও জুটবে না। দুপুরের খাবারের পর একটু বিশ্রাম নেন তারা, এরপর সন্ধ্যাগুলো কাটে বাংলাদেশ, ভারত এবং অন্যান্য দেশের আওয়ামী লীগের নেতাদের কর্মীদের সঙ্গে অনলাইনে মিটিং করে। সম্প্রতি বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলিতে কলকাতায় বাংলাদেশ আওয়ামী লীগের একটি গোপন পার্টি ওই সম্পর্কে খবর দিয়েছে, যা ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো জানে। তবে কক্সবাজারের সাবেক এমপি এই খবরটি অস্বীকার করেন। তিনি বলেন, হ্যাঁ, নিউ টাউনে আমরা একটা জায়গা ভাড়া নিয়েছি যেখানে আমরা সবাই একত্রিত হই। কলকাতায় প্রায় 1300 নেতাকর্মী আছেন, তো আমরা তো সবাই আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বসা ঘরে বসতে পারি না, দেখাও করতে পারি না। এজন্য আমরা একটা জায়গা ভাড়া নিয়েছি, কিন্তু এটাকে অফিস বলা ঠিক হবে না। কলকাতার নিউ টাউন থেকে অনেক দূরে বাংলাদেশের সাবেক কূটনীতিক হারুন আল রশিদ কানাডার অটোয়ার একটি শান্ত এলাকায় নতুন জীবন শুরু করেছেন। যদিও তিনি আওয়ামী লীগের সদস্য নন, তবে শেখ মুজিবুর রহমানের একজন সোচ্চার সমর্থক এবং ইউনূস প্রশাসনের একজন কঠোর সমালোচক। শেখ হাসিনার পতনের পর মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে তিনি কর্মরত ছিলেন। তো তারপর রশিদকে 2024 সালের ডিসেম্বরে দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়, কিন্তু তিনি দেশে ফিরতে দেরি করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি শুরু করেন। তিনি বলেন, আমি আমার ফেসবুক পোস্টে শিরোনাম দিয়েছিলাম যে বাংলাদেশের জন্য এবং আমার নিজের জন্য একটি আবেদন। এই প্রতিক্রিয়ায় অন্তর্বর্তীকালীন সরকার আমার এবং আমার পরিবারের পাসপোর্ট বাতিল করে দেয়। তাই আমি কানাডার অটোয়াতে বেশিরভাগ সময় লেখালেখি করে কাটাই এবং আমি যতটা চাই তার চেয়ে কম পড়ি, তবে বাড়ির কোথাও একটা বই খোলা রাখি। সকালে চায়ের সঙ্গে 5 পৃষ্ঠা, ঘুমানোর আগে সামান্য পাটি আমার অভ্যাস। রশিদ জানান যে তিনি এখন স্বকর্মসংস্থান করছেন, যা কখনো কখনো তার কাছে অস্বস্তিকর মনে হয়। তিনি একটি সাধারণ বাজেট মেনে চলেন এবং এমন কাজ প্রত্যাখ্যান করেন যা তাকে বাড়ি থেকে বেশি দূরে নিয়ে যায়। তার সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইলগুলোতে বাংলাদেশের নতুন রাজনৈতিক গতিপথ সম্পর্কে তার মতামত দিয়ে ভরা এবং ডক্টর ইউনূস সম্পর্কে তার অভিযোগগুলোর ফাঁকে রশিদ যখন তার ডেস্কে বসে একটি সুন্দর অনুচ্ছেদ লিখতে পারেন,
তখন তার দিনটি সার্থক হয় এবং তিনি বাংলাদেশ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন পাণ্ডুলিপি রচনা করেন। ইদানিং অনেকেই দেখি আওয়ামী লীগের পক্ষে কথা বলেন যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা উচিত, এই হইছে সেই হইছে, হাসিনা মারে নাই, মেটিকুলাস ডিজাইন এই সেই। ভাই, এই দলটা আবার ফিরে আসলে দেশটাকে আবার ধ্বংস করে ফেলবে ভাই। অনেক ত্যাগের পর, অনেক কষ্টের পর আমাদেরকে নাজাত দিয়েছেন, সেই নাজাত দিন আমরা ধরে রাখি। আমরা যেন বিএনপি, জামাত, এনসিপি আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি এবং আওয়ামী লীগ যাতে আগামী 10 বছরের ভিতরে রাজনীতি আর করতে না পারে। 10 বছর পরে যদি দেখি যে হ্যাঁ আওয়ামী লীগ পরিবর্তন হয়েছে, কিন্তু যেই দলটা যতবারই ক্ষমতা এসেছে ততবারই গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং এতগুলো মানুষ মেরে ওদের বিন্দু মাত্র অনুশোচনা নাই, সেই দলকে আবার সুযোগ দেওয়া প্রশ্নই আসে না।